This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an education purpose only. রান কলকাতা রান, শীতের সকালে দৌড় দেখল কলকাতা। সেফ ড্রাইভ, সেভ লাইফ, এই স্লোগানকে সামনে রেখে হাফ ম্যারাথনের আয়োজন করে কলকাতা পুলিশ। আর সেই কোণ ভরে কলকাতা দৌড়লো, আর সেই দৌড়ে পা মেলালেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। হাফ ম্যারাথনে ছিল 3টি ক্যাটাগরি, 21 কিলোমিটার, 10 কিলোমিটার ও 5 কিলোমিটার। সামিল প্রায় 30,000 অংশগ্রহণকারী। তাঁদেরই একজন অভিষেক দৌড়লেন 10 কিলোমিটার ক্যাটাগরিতে। অভিষেকের 10 কিলোমিটার দৌড় কাক ভরে, আর বেলা বাড়তেই যেন দৌড় লাগালো রাজনীতি। আজই আইএসএফের প্রতিষ্ঠা দিবস। হাইকোর্টে ডিভিশন বেঞ্চের নির্দেশে নেতাজি ইন্ডোর স্টেডিয়ামে নওশাদ সিদ্দিকীদের সভা। অনুমতি ছিল 1000 কর্মী সমর্থকের জমায়েত, তবে 20 জনকে নিয়েই নেতাজি ইন্ডোর স্টেডিয়ামে প্রতিষ্ঠা দিবস পালন করলো আইএসএফ। নওশাদ সিদ্দিকী তিনি কি আজ কোনো বার্তা দিতে চাইলেন কেন বলছি, বলা উচিত তিনি তো দিলেন। ডায়মন্ড হারবারে এবার প্রার্থী নওশাদ। আর রবিবারের রাজনীতিতে আরও এক রাজনীতির জমায়েত কলকাতা দেখল। ধর্মতলায় সমাবেশ করলো এসইউসিআই। লেনিনের মৃত্যু শতবর্ষে ধর্মতলায় সমাবেশ, নজর কাড়া ভিড় সেখানে। মূল বক্তা প্রভাস ঘোষ। বিভিন্ন রাজ্য থেকেও বক্তারা আজ উপস্থিত ছিলেন সেখানে। রাজনীতি রাজনীতি আর রাজনীতি, দিনভর রাজনীতি। হ্যাঁ, রাজনীতির ম্যারাথন বলা যায়। তবে দিনের শেষে রাজনীতির নজর কে কাড়লেন দেখাবো আপনাদের। কোর্টের নির্দেশ ছিল 1000 জনের বেশি লোক নিয়ে ইন্ডোরে সভা করা যাবে না। নেতাজি ইন্ডোর স্টেডিয়ামে লোক হলো সর্বসাকুল্যে 20 জন। এই 20 জনই আইএসএফের রাজ্য কমিটির সদস্য। এর বাইরে কেউ এলেন না। আচ্ছা, নওশাদের প্রতিবাদেই কি নেতাজি ইন্ডোর ফাঁকা? হ্যাঁ, এই প্রশ্ন উঠছে। প্রতিবাদ নয়, এটা প্রতিবাদ নয়। কোর্ট অর্ডার করেছে এবং তারপরে আমার কাছে খবর ছিল যে পুলিশ অতি সক্রিয়, ক্যামেরা এদিক সেদিক অনেকে লাগিয়েছে। 15টা গাড়ির ব্যাপার ছিল। যদি একটা গাড়ি এক্সট্রা আছে বা একজন যদি বেশি আসে, আমাদের কোর্টের অর্ডারকে ভায়োলেট হিসাবে আমরা করেছি, সেই হিসেবে আমাদের বিরুদ্ধে আবার মামলা হতে পারে। সেই কথা মাথায় রেখে এবং সাথে সাথে দেখুন, এখানে প্রায় 12,000 সিট আছে। আমি আমার কর্মী সমর্থক যদি 1000-এর নিচে নিয়ে আসি, বাকিদেরকে জবাব দিতে পারবো না। সাধারণ মানুষ, গ্রামের মানুষ এটা বলে বুঝাতে পারবো না যে 1000 কোটি অর্ডার দিয়েছে, বলবে এত সিট খালি আছে, 1000 দিয়েছে। ওইটা বুঝতে গেলে একটু সমস্যা হতে পারতো। প্রশ্ন তুললেন, সিপিআইএম কংগ্রেস সভা করলে কোনো অসুবিধা নেই, কিন্তু আইএসএফ সভা করলে কোথায় অসুবিধা? গতকালও তিনি সুর চড়িয়েছিলেন, বলেছিলেন ভিক্টোরিয়া হাউস মমতা বা অভিষেকের পৈতৃক সম্পত্তি নয়, কেন সেখানে সভা করতে দেওয়া হবে না? মনে করিয়ে দেন, রাজনীতি একদিনের ম্যাচ নয়। শোনাই আপনাদের। একটা কথা মনে করে দিতে চাই, ভিক্টোরিয়া হাউসটা বা হাউসের সামনেটা হচ্ছে মমতা ব্যানার্জির পৈতৃক সম্পত্তি নয়, অভিষেক ব্যানার্জির পিসির সম্পত্তি নয়, ওটা কালীঘাটে ব্যানার্জি পরিবারের সম্পত্তি নয় ভিক্টোরিয়া হাউস বা তার সামনেটা। আমাদের পশ্চিমবঙ্গে দু রকমের নিয়ম, একটা টিএমসি সিপিএম কংগ্রেসের জন্য নিয়ম, আর একটা আমাদের মতো বিজেপি পার্টি বা অন্য যে পার্টিগুলো রয়েছে তাদের জন্য নিয়ম। এদিকে নেতাজি ইন্ডোর থেকেও কিন্তু একের পর এক চ্যালেঞ্জ ছুড়ে দিলেন আইএসএফের তরুণ তুর্কি নেতা নওশাদ সিদ্দিকী। রাজ্যের অস্বস্তির জায়গায় তিনি খোঁচা দিতেও ছাড়লেন না। প্রায় ফাঁকা ইন্ডোরে ফাঁকা আওয়াজ বলে শাসক দল কি নওশাদকে এড়িয়ে যেতে পারবে? শোনাই তাদের বক্তব্য। কোনো দাবি উঠলেই মুখ্যমন্ত্রী রাজ্যের কোষাগারের আর্থিক দুরবস্থার কথা বলেন, কেন্দ্রের দিকেও আঙুল তোলেন। রবিবার নেতাজি ইন্ডোর স্টেডিয়ামে আইএসএফের প্রতিষ্ঠা দিবসের মঞ্চ থেকে চ্যালেঞ্জ ছুড়লেন নওশাদ। 6 মাসের জন্য রাজ্যের অর্থ দপ্তরের দায়িত্ব চাইলেন, যে দপ্তর এখন মমতা নিজেই দেখছেন। যে অর্থ দপ্তর চেয়েছি এ মানে নয় যে বলবে দল বদল করলেই হবে। মন মানসিকতা থাকলে, যদি সদিচ্ছা থাকে, ভিন্ন দলে থেকেও করা যায়। দেখুন, এই পিসি সরকারের জাদু দেখাবো না, বাস্তবে মাটিতে দাঁড়িয়ে দেখাবো। ডবল চাকরির মতো স্বপ্ন নয়। যদি না অর্থনীতির দুরবস্থা আমি কাটাতে পারি, পশ্চিমবাংলা থেকে রাজনীতি করাই ছেড়ে দেবো। শুনলেন তো, ভাঙড়ের আইএসএফ বিধায়ক চ্যালেঞ্জ ছুড়ছেন, দেখিয়ে দেবেন কিভাবে অর্থ দপ্তর চালাতে হয়। 6 মাসে আর্থিক হাল বদলে দেওয়ার মতো জাদু শক্তি নওশাদের আছে কিনা তা তর্ক সাপেক্ষ। দায়িত্ব দেওয়ার পরদিন থেকেই কেন্দ্রীয় হারে ডিএ দিতে পারবেন কিনা তা নিয়েও তর্ক হতে পারে। অভিযোগ করছেন, আইএসএফের অনুষ্ঠান আটকানোর জন্য কোটি কোটি টাকা খরচ করছে রাজ্য।
চোরদের বাঁচাতেও আদালতে কোটি কোটি টাকা খরচ হচ্ছে। তিনি দায়িত্ব নিলে সেই খরচ বাঁচিয়েই কি ডিএ মেটাবেন? মুখে বলা আর সেটা করে দেখানো আকাশ পাতাল ফারাক। কিন্তু মমতার ব্যর্থতার দিকে যেভাবে আঙুল তুলছেন তাতে রাজ্যের অস্বস্তি হওয়ারই কথা। নওশাদ এদিন চ্যালেঞ্জ ছুড়লেন অভিষেককেও। ডায়মন্ড হারবার থেকে প্রার্থী হওয়ার মানসিক প্রস্তুতি শুরু করে দিয়েছেন। ডায়মন্ড হারবারে অভিষেক ব্যানার্জি তথা মমতা ব্যানার্জির ভাইপোকে ওখানকার সাধারণ মানুষের ভোট দোয়া আশীর্বাদ নিয়ে পরাজিত করে 2024-এ কালীঘাটে পাঠাবো, কাশফুলের বালিশ বিক্রি করতে পারে সেই জায়গায় ঠেলে দেবো। আর 2026-এ মমতা ব্যানার্জিকে 14 তলা থেকে নামিয়ে ঢপের দোকানের মালকিন বানিয়ে দেবো। এই সভা মোর্চার ছিল না, কিন্তু আইএসএফ এর প্রতিষ্ঠা দিবসের কর্মসূচি থেকে নিজেকে কিন্তু সংযুক্ত মোর্চার বিধায়ক বলেই দাবি করেছেন নওশাদ। ওর কি দল আছে, কোনটুকু দল আছে, তার কতটুকু ক্ষমতা আছে আমার জানা নেই। সেও যেখানে খুশি মিটিং করতে পারে। তো বড় বড় কথা আমরা অনেক সময় শুনতে পাই, এই করবে সেই করবে, সেটা ফল ভোটের সময় দেখা যাবে। তৃণমূলের সেনাপতি তো দৌড় শুরু করেছেন। কলকাতা পুলিশের ম্যারাথনে আজ দৌড়লেন তিনি। আর সেই অভিষেকের জন্য আজ কি সুবার্তাই দিলেন হুমায়ুন? মুর্শিদাবাদের ভরতপুরের বিধায়ক তিনি। কেন বলছে এ কথা আমি বলবো না, তাদের মুখেই শোনাবো। নেতৃত্বের প্রতি আমার পূর্ণ আস্থা আছে, মমতা বন্দ্যোপাধ্যায়ের প্রতি শ্রদ্ধা আছে, আস্থা আছে। অভিষেক বন্দ্যোপাধ্যায় ট্যালেন্ট, নেতৃত্ব, সে আগামী দিনে তৃণমূলের এখন নাম্বার 2 আছে। আগামী দিনে মমতা বন্দ্যোপাধ্যায় যখন রিটায়ারমেন্ট করবে বা মমতা বন্দ্যোপাধ্যায় যখন আরও বয়সপ্রাপ্ত হয়ে যাবে, তখন আমাদের যোগ্য নেতৃত্ব অভিষেক বন্দ্যোপাধ্যায় দেবে। কাজে আমি এই নিয়ে দলের অভ্যন্তরের কোনো বিষয় নিয়ে আমি কোনো মন্তব্য করব না। শুনলেন তার বক্তব্য। তিনি কি বললেন? স্পষ্টভাবেই বললেন এবং বললেন এই নিয়ে তিনি দলের অভ্যন্তরের বিষয়ে কোনো রকম মন্তব্য আর করবেন না বলেও তিনি মন্তব্য করলেন। অভিষেকে রাতারাতি কি সুর নরম করলেন হুমায়ুন? মমতার পর যোগ্য নেতৃত্ব হিসেবে তিনি অভিষেকের কথাই বলছেন, অথচ দুদিন আগে কালীঘাটে দলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেকের সঙ্গেই বচসায় জড়িয়ে পড়েন এই হুমায়ুন। মুর্শিদাবাদের জেলা নেতৃত্বের সঙ্গে বৈঠক ছিল, সংগঠন নিয়ে দলের সেনাপতির সঙ্গে বচসায় জড়িয়ে পড়ার কথা গতকাল কিন্তু হুমায়ুনই জানিয়েছিলেন। হঠাৎ অভিষেকে সুরবদল, পরিস্থিতি নাকি অন্য কিছু? সময় বলবে। জেলার নেতা, ব্লকের নেতা, অঞ্চলের নেতা, বুথের নেতাদের মধ্যে যে সমন্বয়ের দরকার, সেই সমন্বয়েরটা যে ঘাটতি আছে, সেইটা যখন আমি বলেছি, তখন আমাদের সাধারণ সম্পাদক হঠাৎ করে তিনি আমার বক্তব্যকে বাধা দিচ্ছেন বা থামতে বলছেন যে আপনি ভুল তথ্য দিচ্ছেন। আমি বলছি না, আমি সঠিক তথ্য বলছি। আমি সাদাকে সাদা, কালোকে কালো বলি। তৃণমূল দলটাই তো কালা, তো কালা হলে তো ওই আসল কালা তো ওখানে বলতে হবে। তো দলটাই যখন কালা, তো সাদা উনি খুঁজবেন কোথা থেকে? সব কালাই দেখতে পাবেন, কালাই দেখছেন সেই জন্য। হুমায়ুন আরও বলেছিলেন, জেলার সংগঠনের এই মুহূর্তে কি অবস্থা দিদি আমাকে বলতে বলেছিলেন। সংগঠনের যা ত্রুটি তা তো বলতেই হবে। দিদির নেতৃত্বেই আমরা দল করি, ওনার ওপর আমাদের পুরোপুরি ভরসা রয়েছে। অভিষেকের নেতৃত্ব নিয়ে একটি কথাও তিনি বলেননি, উল্টে বলে দেন সাদাকে সাদা, কালোকে কালো বলতে গিয়ে যদি কারো বিরাগ ভাজন হই আমার কিছু করার নেই। হুমায়ুন কালীঘাটের সমন্বয়ের কথা বলে আসার পর 48 ঘন্টাও বেরোয়নি, আর সেই মুর্শিদাবাদেরই বড়োয়ায় প্রকাশ্যে তৃণমূল কংগ্রেসের গোষ্ঠীদ্বন্দ্ব। আর সেই বড়োয়া যেখানকার বিধায়ক জীবন কৃষ্ণ এখন নিয়োগ দুর্নীতির মামলায় জেলে রয়েছেন। বিধায়কহীন সেই বড়োয়ায় দুদিন আগে নতুন 2 জন ব্লক সভাপতির নাম ঘোষণা করে রাজ্য তৃণমূল নেতৃত্ব। তার মধ্যে বড়োয়া দক্ষিণ চক্রের ব্লক সভাপতি সমীরণ মণ্ডলকে নিয়েই দলে অসন্তোষ। দাবি তিনি নাকি সম্পূর্ণ অরাজনৈতিক লোক। আর সেই সমীরণ কি করে ব্লক সভাপতি হলেন, কে করলো? আমরা গত পরশুদিন অল ইন্ডিয়া পেজে দেখেছি আমাদের 2 পার্টে 2 ব্লক সভাপতি দিয়েছে। আমাদের পার্টি যে ব্লক সভাপতি হয়েছে, আমি দীর্ঘদিন মাইনরিটি সেলের এই ব্লকের ব্লক সভাপতি। তো আমি যে সমীরণ মণ্ডলের নাম শুনছি, আমি রাজনীতির বিধানসভা থেকে, লোকসভা থেকে, পঞ্চায়েত থেকে দীর্ঘদিন বিগত যেগুলো চলে গেছে, আমি এই সমীরণ মণ্ডলকে আমি কোনো মিটিং মিছিলে কোনো জায়গাতেই দেখিনি। বিষয় হচ্ছে দলের সিদ্ধান্ত চূড়ান্ত। আমাদের নেত্রী মমতা ব্যানার্জি যে সিদ্ধান্ত নিয়েছেন, সেই সিদ্ধান্তকে আমরা শিরোধার্য হিসাবে মেনে নিচ্ছি। কিন্তু আমরা যেহেতু গ্রাউন্ড লেভেলে থাকছি, আমরা জানি বড়ুয়া সার্বিক চিত্র। বড়ুয়া সাউথে যাকে ব্লক সভাপতি করা হয়েছে সমীরণ মণ্ডল, তিনি অ্যাক্টিভ পলিটিশিয়ান নন। কোনো দিন কোনো বুথ সভাপতি ছিলেন না, দলের কোনো প্রোগ্রামে ছিলেন না, এবং বুথ সভাপতি তো ছিলেনই না। আমরা দীর্ঘদিন এখানে দলটা তৃণমূল কংগ্রেসটা 98 সাল থেকে করি। একে আমরা কোনো জায়গাতেই মিটিং মিছিলে এই ব্লক সভাপতিকে আমরা সমীরণ মণ্ডলকে দেখিনি। যে ব্যক্তিরা এই পঞ্চায়েত সমিতি গঠনের সময়
যারা আপনার সিপিএম কংগ্রেস বিজেপিকে নিয়ে এই বোর্ড গঠন করেছিল তাদেরই একজন একটা অরাজনৈতিক ব্যক্তি, একটা আম পাবলিক তাকে আজকে শাসক দলের ব্লক সভাপতি হিসাবে করে দিয়ে। আমরা চাইছিলাম যে কোনো একটা সক্রিয় লোক, যারা অ্যাক্টিভ পলিটিশিয়ান, যারা দিনরাত দলটার জন্য পরিশ্রম করে, সেই সব লোককে যদি দায়িত্বটা দেওয়া হতো তাহলে আরও আমাদের এই অধীর চৌধুরীর মতন লোককে আমাদের পরাজয় করতে আরও আমাদের খুব সুবিধা হতো। আবু বাক্কার, যিনি এই চক্করের যিনি মানে একজন দুঃশাসন, যিনি এইভাবে সিপিএম কংগ্রেস বিজেপিকে নিয়ে যেমন বোর্ড গঠন করেছে, ঠিক একইভাবে আজকে কিন্তু একজন অরাজনৈতিক ব্যক্তিকে ব্লক সভাপতি করা হয়েছে। শাসকে নিচুতলার কর্মীরা বলছেন, যেখানে অধীর মুখ্যমন্ত্রীকে চ্যালেঞ্জ ছুড়ে দিচ্ছেন লোকসভায় প্রার্থী হওয়ার জন্য, সেখানে দল আনকরা লোককে ব্লক সভাপতি করছেন। তাতে মুর্শিদাবাদে ঘাসফুল শিবির নিশ্চিহ্ন হয়ে যাবে। আর হুমায়ুন বলছেন অধীরের চ্যালেঞ্জ তিনি নিতে চান। শুনুন। আমাদের নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে অধীর চৌধুরী অনেক কটু কথা বলেছে, এমনকি বলেছে যে মুখ্যমন্ত্রীর সাথে আমি লড়তে চাই, মুখ্যমন্ত্রী আমার সঙ্গে লড়ুক। অভিষেক বন্দ্যোপাধ্যায় ডায়মন্ড হাবড়ার সাংসদ, তিনি গত 2019-এ 4 লাখের কাছাকাছি ভোটে নির্বাচিত এবং আমাদের দলের সাধারণ সম্পাদক। তার সম্বন্ধে অনেক বাজে ল্যাঙ্গুয়েজ ব্যবহার করেছে, ছোড়া বলে আখ্যা দিয়েছে এবং এখানে লড়তে আসতে বলেছে, চ্যালেঞ্জ করেছে। ওপেন চ্যালেঞ্জ করেছি, বহরমপুরে তো হারাবে বলছে, মালদায় হারাবে বলছে। ওপেন চ্যালেঞ্জ করেছি মমতা ব্যানার্জির দলকে, যে কোনো মামুকে এখানে পাঠিয়ে দাও, যদি হারাতে পারে রাজনীতি করা ছেড়ে দেবো। আপনি নিজে আসুন, কত তাকাত আছে দেখছি আপনার। মালদায় চলুন, দেখছি। কংগ্রেসকে আপনার প্রয়োজন, মনে রাখবেন মমতা ব্যানার্জি, বাঁচতে গেলে আপনার প্রয়োজন হবে কংগ্রেসকে। আমি দিদির কাছে আপিল করছি যে অভিষেক বন্দ্যোপাধ্যায় তো ডায়মন্ড হাবড়ার সাংসদ আছে, আবার 4 লাখ ভোটে জিতবে। মমতা বন্দ্যোপাধ্যায় পশ্চিমবাংলার মুখ্যমন্ত্রী আছে, 2026 পর্যন্ত তিনি থাকবেন। তিনাকে লড়তে আসতে হবে না, তিনি শুধু হুমায়ুন কবিরকে মনোনীত করে দেখ যে বহরমপুরে অধীর চৌধুরীর বিরুদ্ধে লড়তে হবে। আমি অধীর চৌধুরীকে গুনে গুনে 2 লাখ ভোটে হারাবো, এটাই বলেছি। হুমায়ুনের নাম কেউ করছে না। হুমায়ুন এখন নিজের নামটাকে যাতে টিকিট পায় তার জন্য এই সমস্ত ফাঁকা আওয়াজ করে বেড়াচ্ছে। এবং তার দলের লোকেদের কাছে সে যদি বাধ্য হয়ে যায়। এবার বিষয়টা হলো, অধীরের অপমানের জবাব দেওয়ার কথা বলে নিজেকেই কি বহরমপুর কেন্দ্রের যোগ্য দাবিদার হিসেবে তুলে ধরতে চাইছেন হুমায়ুন? 2 লাখ ভোটে অধীরকে কিভাবে হারাবেন সেই হিসেবও কিন্তু দিলেন ভরতপুরের এই বিধায়ক। আমি প্রস্তুত আছি, নেত্রী যদি আমাকে বলেন, এবং আমি এইটুকু গ্যারেন্টি দিতে পারি, মুর্শিদাবাদের লোকসভার 3টে লোকসভার মধ্যে 16 লাখের বেশি ভোট আছে বহরমপুর লোকসভায়। এই 16 লাখ ভোটের মধ্যে যে 12-13 লাখ ভোট মানুষ ভোট দিতে যায়, কারণ 80%, 82%-এর বেশি পোল হয় না, তো সেইটার মেজর ভোট আমার আস্থা আছে যে মুর্শিদাবাদের মানুষ, বহরমপুর লোকসভার 7টা বিধানসভার মানুষ, আমি বহরমপুর ছাড়া বহরমপুরে যে 90,000-এর লিড 2019-এ নিয়েছিল, সেটাও আমি যদি ক্যান্ডিডেট হই, বহরমপুরে 50,000-এর বেশি লিড অধীর চৌধুরী পাবে না। বাকি 6টা বিধানসভায়, রেজিনগরে আমি 70-75,000 লিড নেব, ভরতপুরে আমি 50,000 লিড নেব, নওদায় আমি 50,000 লিড নেব, বেলডাঙ্গায় আমি 30,000 লিড নেব। ও কোথায় আমাকে হারাবে? আমি ওকে গুনে গুনে 2 লাখ ভোটে হারাবো। 2014 আক্ষেপটা 2023-এ পুষিয়ে নিতে চাইছেন হুমায়ুন। বলছেন 14-এ তাঁরই প্রার্থী হওয়ার কথা ছিল। 2014 সালে আমার নামটা তখন দিদি বিবেচনা করেছিল লড়াই করার জন্য, কিন্তু দুঃখের বিষয়, আমার যেমন মিত্র আছে 80%, আমার যেমন ভালো চাই 80%, তেমনি 20% আছে আমাকে কাঁটা দিয়ে বিদে, এবং অধীর চৌধুরীর দালালি করে তখন ওই কলকাতায় গিয়ে বক্সিদাদেরকে বলা হয়েছিল, তৃণমূলেরই হিন্দু লিডাররা বলেছিল, তাদেরকে দিয়ে অধীর চৌধুরী ম্যানেজ করেছিল, কারণ অধীর চৌধুরী হুমায়ুন কবিরকে ভয় পায়। তাই অধীর চৌধুরী তখন 14 সালে তাদের মাধ্যমে, একজন মারা গিয়েছে সেই নেতার মাধ্যমে ওখানে গিয়ে বলেছিল, যাকে খুশি প্রার্থী দাও, যেন হুমায়ুন কবিরকে দিও না। তাই হুমায়ুন কবিরকে সেদিন আটকানো গেছিল। আপনাদের মতন আমিও মন দিয়ে হুমায়ুনের বক্তব্য শুনছিলাম। মানে তার কথা শুনে এটুকু বোঝা যাচ্ছে, অন্ততপক্ষে আন্দাজ করা যাচ্ছে যে 5 বারের কংগ্রেস সাংসদকে গুরুত্বই দিতে চাইছেন না তিনি।
দলনেত্রীর কাছেও অধীর কোনো ফ্যাক্টর নয়, তবে দলে এখনো অনেক শত্রু রয়েছে বলে কোট আনকোট শত্রু রয়েছে বলে মনে করছেন হুমায়ুন আহমেদ। এবার নেতৃত্ব দেবে কিনা সেটা তো তেনার সিদ্ধান্ত, ওটা তো আমি নিজে নিজে করতে পারি না। রাজনীতি যতদিন করব, ময়দানে যতদিন থাকব, মিত্র থাকবে, শত্রু থাকবে, সমালোচনা থাকবে, আলোচনা থাকবে, ও নিয়ে আমি বিব্রত হই না, ও নিয়ে আমি বিচলিত হই না, ও নিয়ে আমি আমার কোনো চিন্তাও করি না। আমি উপরওয়ালায় বিশ্বাসী, এক উপরওয়ালাকে বিশ্বাস করি, আর দুই নেত্রী হিসাবে নেত্রীর প্রতি অগাধ শ্রদ্ধা, অগাধ অধীর চৌধুরীর ডবল হ্যাট্রিক করার সুযোগ থাকবে না 2024 সালে, কারণ 99 সাল থেকে 5 বার জিতেছে। শুধু নেত্রী শুধু আমার নামটা ঘোষণা করুক, আমি বলছি দায়িত্ব নিয়ে 2 লাখ ভোটে অধীর চৌধুরীকে হারাবো। আমি লড়ে জিতেছি, আমি হারিয়ে বড় হয়েছি। আমার কাছে লড়াইটা শেষ কথা। আমি কাউকে পরোয়া করি না, কাউকে পরোয়া করে রাজনীতি করি না। একবার না 1000 বার বলেছি, আবার বললাম, আর যা করি আমি কাজ করে দেখিয়ে দিয়েছি। আমি জানি আমাকে লড়তে হবে, লড়ে আমাকে বড় হতে হবে, লড়ে আমাকে জিততে হবে। আমি লড়ে জিতেছি, তৃণমূলকে বিজেপিকে হারিয়ে লড়ে জিতেছি। 100 বার লড়তে প্রস্তুত। কংগ্রেস সব কিছু পারে। নেত্রী যদি কালকে আমাকে বলে তোমাকে কিছু করতে হবে না, তুমি দল ছেড়ে দাও, আমি নেত্রীর কথাই শিরোধার্য ছেড়ে দিয়ে চুপচাপ বসে যাব, কোনো দলে যাব না, কারো বিরুদ্ধে যাব না, কারো কোনো জায়গায় সমালোচনা করতে যাব না, কিছু না। হুমায়ুন কবির তার বক্তব্য শোনালাম। নেত্রীর ওপর আস্থা জানিয়ে সেই কারণেই কি আগেভাগে প্রার্থী হওয়ার আবদার করে বসলেন, নাকি নরমে গরমে নেতৃত্বের ওপর চাপ বাড়াতে চাইছেন? অন্যদিকে মুর্শিদাবাদে বললেন হুমায়ুন কবির, আর বীরভূমে কি হলো? দলে কোন দলের অভিযোগ মানলেন তৃণমূল সাংসদ শতাব্দী রায়। দলের কর্মীদের বিরুদ্ধে হুঁশিয়ারি দিলেন সাংসদ। দলে দ্বন্দ্ব ছিল, আছে, থাকবে। ভোটের সময় ভোট না করে বিরোধিতা করলে সরতে হবে। দলীয় কর্মীদের এই স্পষ্ট বার্তা দিলেন বীরভূমের সাংসদ। নিজেদের মধ্যে দ্বন্দ্ব ছিল, আছে, কি থাকবে সে নিয়ে নয়। ইলেকশনটা তৃণমূলের ইলেকশনটা মমতা ব্যানার্জি, অভিষেক বন্দ্যোপাধ্যায় ইলেকশনটা আমাদের দলের ইলেকশন। সেই জন্যে কোনো গ্রুপিং করে লাভ নেই। কোনো দলের রেজাল্ট খারাপ হয় তাহলে আপনার সেটা করতে। ছাত্র পরিষদের সভায় তৃণমূলকে মির্জাফর তো পাল্টা পথসভায় গিয়ে হুমকি নৈহাটি পুরসভার চেয়ারম্যানের। সোশ্যাল মিডিয়ায় ভাইরাল ভিডিও ঘিরে তোলপাড়। কংগ্রেসের চড়া সুর, ঘটনায় উপযুক্ত তদন্ত দাবি কৌস্তুভ বাগচির। এইসব লোকের বক্তব্য রাখা সিপিএমের সঙ্গে লড়াই আমরা করি, যেটা করেছে না ভাগ্য ভালো। আরে এখানে দাঁড়িয়ে যাচ্ছি বেইমানি মির্জাফর মমতা গান্ধী ছাড়া মিটিং চলাকালীন নৈহাটির চেয়ারম্যান অশোক চ্যাটার্জি সেখানে চড়াও হন এবং ছাত্র পরিষদের ছেলেদের হুমকি দেন, ভয়ভীতি প্রদর্শন করেন এবং মারধর করেন। তাদের লোকজনরা মারধর করেন, থানা তাদের কথা শুনতে চায়নি। ইতিমধ্যেই রাত্রিবেলাতে ছেলেরা ওখানে ডেপুটেশন দিচ্ছে। আমরা এই ঘটনার তীব্র নিন্দা করছি এবং দোষীদের বিরুদ্ধে সঠিক তদন্ত এবং তাদের প্রয়োজনে গ্রেপ্তার করার দাবি জানাচ্ছি। কংগ্রেস শাস্তি চাইছে, আর নৈহাটির চেয়ারম্যান তিনি কি বলছেন শোনাবো। মমতা ব্যানার্জি চোর, মমতা ব্যানার্জিকে গ্রেপ্তার করা উচিত, মমতা ব্যানার্জি কেন ইডি সিবিআই গ্রেপ্তার করছে না, বিজেপির সঙ্গে আঘাত আছে। আমি ভদ্রলোক যিনি বক্তব্য রাখছেন তিনি অপরিচিত, তাকে আমি বলেছিলাম দাদা ভাষার শালীনতা রেখে বক্তব্য রাখুন। আপনি ডাইরেক্ট মুখ্যমন্ত্রীর নামে বলছেন এইভাবে, ভাষার শালীনতা রেখে বক্তব্য রাখুন। আমরা দেখুন আমরা কে কী আমরা তার মুখ্যমন্ত্রী সম্বন্ধে কথাটা, মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের সম্বন্ধে কথাটা আমাদের কানে বড় বাজে। তা আমি সেইটাই বলেছি, এখানে কারু কিছু হয়নি। একটা বাচ্চা ছেলে, 3টে লোক ছিল আমার সঙ্গে, আমি একা, কেউ ছিল না আমার সঙ্গে। আমি যদি গণ্ডগোল করার এই বয়সে আমার মানসিকতা থাকতো, এই বয়সে গণ্ডগোল করার মানসিকতা তো আমার নেই। এই বয়সে যদি আমার গণ্ডগোল করার মানসিকতা থাকতো আমার সঙ্গে ছেলেপিলে থাকতো। জেলের প্রথম কটা দিন পার্থকে শুতে হয়েছিল মেঝেতে, মনে আছে নিশ্চয়ই আপনাদের। খাট বিছানা কোথায় পাবেন, জেল কর্তৃপক্ষ দেবেই বা কেন। এবার শঙ্কর আঢ্যর কথা বলছি। শঙ্কর আঢ্য বনগাঁর দাপুটে নেতা, তিনি কি ভেবেছিলেন ইডির হেফাজতে জেলে ঢুকেই দাপট দেখাবেন। বায়ানাক্কার শেষ নেই তার। প্রেসিডেন্সি জেলে তিনি অনেক কিছু, লম্বা লিস্ট তার তালিকা, এই চাই সেই চাই, এটা চাই ওটা চাই। দেখুন একবার। শোয়ার জন্য খাট চাই, বাড়ির মতো খাবার চাই, রুটি তরকারি মাছ মাংস,
ঝকঝকে কমোড থাকা শৌচালয় চাই। রেশন দুর্নীতিকাণ্ডে গ্রেফতার শঙ্কর আঢ্যর একের পর এক দাবি শুনে নাকি অবাক জেল কর্তৃপক্ষ। জেল কর্তৃপক্ষ যদিও কোনো আবদারি রাখেনি, বুঝিয়ে দিয়েছে এটা জেল, মামার বাড়ি নয়। প্রেসিডেন্সি জেলের 2344 সেল ব্লকে রাখা হয়েছে জ্যোতিপ্রিয় ঘনিষ্ঠ বনগাঁ পুরসভার প্রাক্তন চেয়ারম্যানকে। আরও এক হাই প্রোফাইল বন্দি প্রেসিডেন্সি জেলে। কেন্দ্রীয় এজেন্সির হেফাজত থেকে মুক্তি পেয়ে আপাতত জেলে। তার প্রথম দিনের বায়ানাক্কা অবাক করেছে অনেককেই। প্রাক্তন শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়ের একাধিক আবদারের কথা শোনা গিয়েছিল। এজেন্সির হেফাজত থেকে মুক্তি পেয়ে জেল যাত্রার সময় অনেকটা নিশ্চিন্ত দেখিয়েছিল জ্যোতিপ্রিয় মল্লিককে। বলেছিলেন মুক্ত। জেলের প্রথম দিন বালুবাবুর জন্য খাবার এসেছিল বাড়ি থেকে, কিন্তু তারপর থেকে সেটা আর হয়নি। শঙ্করও কি নিজেকে হাই প্রোফাইল বলে মনে করছেন? চক্রান্ত করেছে। হাই প্রোফাইল কয়েদিদের নিয়ে একাধিকবার আদালতে তোপের মুখে পড়তে হয়েছে প্রেসিডেন্সি জেল কর্তৃপক্ষকে। আর তাতেই কি শঙ্কর নিয়ে বাড়তি সতর্ক জেল কর্তৃপক্ষ? রাম মন্দির উদ্বোধনের আগে এক্স হ্যান্ডেলে বার্তা অভিষেক বন্দ্যোপাধ্যায়ের। তিনি লিখলেন, আমার ধর্ম ঘৃণার ওপর দাঁড়িয়ে তৈরি করা মন্দির, মসজিদ, গির্জা, গুরুদ্বারাকে সাদরে গ্রহণ করতে শেখায় না, যা ঘৃণা, হিংসা আর নিষ্পাপ মানুষের মৃতদেহের ওপর তৈরি।